হ্যালো ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি ইউসিপি 600-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আর্টিকেল 6-এর আন্ডারে যে কনসেপ্টগুলো আছে তার মধ্যে একটা কমপ্লেক্স কনসেপ্ট যেটা নিয়ে সবাই খুব ঝামেলায় পড়ে যায়, সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। আর্টিকেল 6টা যদি আপনি হাতে রাখেন তাহলে দেখতে পারবেন আর্টিকেল 6-এ মূলত তিনটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি, এক্সপায়ারি ডেট অ্যান্ড প্লেস ফর প্রেজেন্টেশন। এর মধ্যে অ্যাভেলেবিলিটি হচ্ছে এমন একটা কনসেপ্ট যেটা নিয়ে যারা ইভেন কি অনেক এক্সপার্ট এবং যারা অনেক দিন ধরে কাজ করছে তাদের মধ্যেও একটা কনফিউশন কাজ করে, কারণ জিনিসটা ইউসিপিতে যে ভাষায় বলা হয়েছে এটা বেশ কঠিন। এখন আসলেই কি কনসেপ্টটা জটিল না এটা সহজ? প্রশ্নটা হচ্ছে যে লিঙ্গুইস্টিকভাবে দেখতে গেলে জিনিসটা বেশ জটিল, কিন্তু আসলে কনসেপচুয়ালি জিনিসটা খুবই একটা সহজ বিষয়। আমি আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করব অ্যাভেলেবিলিটি কনসেপ্টটা বোঝার জন্য। তার আগে আমি একটা জিনিস জানিয়ে রাখতে চাই, অ্যাভেলেবিলিটি শব্দটা কী বোঝাচ্ছে। আপনি যখন অ্যাভেলেবিলিটি শুনেন তখন আপনার মাথায় কী আসছে? আমার ধারণা অ্যাভেলেবিলিটি শব্দটা শোনার সাথে সাথে কোনো একটা কিছু আপনার মাথায় আসে না। এটাই আসলে অ্যাভেলেবিলিটি কনসেপ্টটাকে জটিল করে ফেলতেছে। কিন্তু আপনি যদি অ্যাভেলেবিলিটি না শুনে পেমেন্ট শব্দটা শুনেন তাহলে আপনার মাথায় কী আসছে? আমার ধারণা এই মুহূর্তে আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে অ্যাভেলেবিলিটি এবং পেমেন্ট জিনিসটা রিলেটেড। আসলে আমরা যখনই ইউসিপি 600-এ বা ট্রেড ফাইন্যান্সের পারপাসে অ্যাভেলেবিলিটি শব্দটা দেখব, আমাদেরকে এটাকে একটু ভিন্নভাবে নিজের মাথায় রিকনস্ট্রাক্ট করতে হবে যে এটা আসলে অ্যাভেলেবিলিটি ফর পেমেন্ট, অর্থাৎ অ্যাভেলেবিলিটি বলতে পেমেন্ট প্রক্রিয়াটাকে নির্দেশ করা হচ্ছে। তো আমি আমার গল্পটাতে ফিরে যাচ্ছি। গল্পটা কি আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে কিন্তু অ্যাভেলেবিলিটি কনসেপ্টটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। গল্পটা হচ্ছে, ধরুন আপনার বন্ধু রফিকের কাছ থেকে আপনি 1000 টাকা ধার নিয়েছেন। আপনাকে টাকাটা তাহলে ফেরত দিতে হবে। এখন টাকা ফেরত দেওয়ার সময় চলে আসছে। রফিক আপনাকে টাকাটা ফেরত দিতে বলছে। এই মুহূর্তে রফিক অবস্থান করছে সিলেটে আপনি টাকাটা কিভাবে পাঠাতে পারেন? সিলেটে টাকা পাঠানোর কিছু মেথড থাকতে পারে। একটা হচ্ছে যে আপনি ডাক বিভাগের মাধ্যমে টাকাটা পাঠিয়ে দিতে পারেন, আপনি বিকাশ করতে পারেন, অথবা আরেকটা পদ্ধতি আপনি নিতে পারেন। সেটা হচ্ছে যে সিলেটে আপনার পরিচিত কোনো ব্যক্তি আছে, মনে করেন শফিক, সেই শফিককে আপনি বলে দিলেন যে 1000 টাকা রফিককে দিয়ে দাও। তো রফিক কি করলো? শফিকের কাছে গেল এবং রফিককে 1000 টাকা দিয়ে দিল, ট্রানজ্যাকশনটা সেটেল হয়ে গেল। তো আমরা যখনই অ্যাভেলেবিলিটির আলোচনা করব তখন আমাদেরকে এই গল্পটা মনে রাখতে হবে। এলসি দিন শেষে একটা পেমেন্ট মেথড। এলসির একটাই উদ্দেশ্যটা হচ্ছে ইস্যুইং ব্যাংক কর্তৃক বেনিফিশিয়ারিকে পেমেন্ট দেওয়া, এবং এই পেমেন্ট দেওয়ার যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সেগুলোই এলসিতে উল্লেখ করা হয়, এবং তার মধ্যে একটা মেথড হচ্ছে অ্যাভেলেবিলিটিটাকে নির্দিষ্ট করে দেওয়া। অর্থাৎ এলসিতে পেমেন্টটা আলটিমেটলি কোন মেথডে হবে সেটাই আপনার উল্লেখ করে দেয় অ্যাভেলেবিলিটি মেথড। অর্থাৎ আপনাকে পেমেন্টটা কিভাবে দেওয়া হবে এবং কার কাছ থেকে আপনি পেমেন্ট পাবেন, এই দুটো জিনিস অ্যাভেলেবিলিটিতে ডিসকাস করা হয়, এবং এগুলোর একটা খুব সুন্দর নাম তারা দিয়েছে। একটা হচ্ছে অ্যাভেলেবল উইথ এবং অ্যাভেলেবল বাই। অ্যাভেলেবল উইথ হচ্ছে যে এখানে রফিক, অ্যাভেলেবল উইথ হচ্ছে যে এখানে শফিক, অর্থাৎ যার সাথে পেমেন্টটা অ্যাভেলেবল, যার কাছ থেকে আপনি পাবেন। অর্থাৎ এখানে রফিক পেমেন্টটা কার কাছ থেকে পাবে? রফিক পাবে শফিকের কাছ থেকে, শফিক শফিকের কাছ থেকে। কিন্তু শুধু শফিকের কাছ থেকে পাবে না,
শফিকের কাছ থেকেও পাবে এবং আপনার কাছ থেকেও পাবে। অর্থাৎ শফিকের কাছে যদি কোনো কারণে না পায় তাহলে কার কাছ থেকে পাবে? আলটিমেটলি আপনাকেই তো পেমেন্টটা করতে হবে। তার মানে এই দুইটা ব্যক্তির সাথে অ্যাভেলেবল উইথ। এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাভেলেবল বাই, অর্থাৎ কিভাবে পাবে। তো এটা কিভাবে পাবে আমরা যদি আমাদের এই ট্রানজ্যাকশনে দেখি, আমরা আগে উল্লেখ করেছি যে শফিকের কাছে গেলেই রফিক টাকাটা পাবে, তাহলে তার কাছ থেকে এটা অ্যাভেলেবল। কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেডে যেহেতু ব্যাপারটা আর একটু কমপ্লেক্স, এখানে 4টা মেথড আছে অ্যাভেলেবল বাইতে। 4টা মেথডকে আর্টিকেল 6-এ আপনি দেখবেন ব্যাখ্যা করে দেওয়া আছে। তো আমি একটু পড়ি। আর্টিকেল 6-এ বি নাম্বার ক্লজে দেখা আছে, এ ক্রেডিট মাস্ট স্টেট ওয়েদার ইট ইজ অ্যাভেলেবল বাই সাইড পেমেন্ট, ডেফার্ড পেমেন্ট, অ্যাকসেপ্টেন্স অর নেগোসিয়েশন। অর্থাৎ 4টা মেথড হইতে পারে। তাহলে সাইড পেমেন্ট হইতে পারে, ডেফার্ড পেমেন্ট হইতে পারে, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড নেগোসিয়েশন হইতে পারে। আবার এইটা আমরা বিভিন্ন আলোচনায় এটাও দেখছি যে এই 3টা মেথড, যেটা সাইড, অ্যাকসেপ্টেন্স আর ডেফার্ড পেমেন্ট, এগুলোকে একত্রে একটা ব্র্যাকেটের আন্ডার নিয়ে আসছে, এটাকে বলা অনার মেকানিজম। আর নেগোসিয়েশনকে আলাদা করা হচ্ছে। তো এগুলো নিয়ে আরও ডিসকাশন করার সুযোগ অনেক আছে এবং এটা নিয়ে আমি আস্তে আস্তে যাব। তো মূলত আমি যদি আবার রিক্যাপ করি যে আসলে অ্যাভেলেবিলিটিটা খুব সহজ একটা বিষয়, অ্যাভেলেবিলিটিটাকে জটিল করার কিছু নেই। অ্যাভেলেবিলিটিটা হচ্ছে যে আপনি কিভাবে পেমেন্টটাকে স্ট্রাকচার করবেন, আপনি কে আপনার পেমেন্ট দিবে এবং কিভাবে দিবে। তাহলে অ্যাভেলেবল বাই যে, অর্থাৎ যার সাথে আপনি পেমেন্ট দিবে, অর্থাৎ শফিক, তার নাম ইউসিবি 600-এর আন্ডারে কি? তার নাম হচ্ছে নমিনেটেড ব্যাংক। অর্থাৎ যার সাথে ক্রেডিটটা অ্যাভেলেবল থাকে তাকে বলা হয় নমিনেটেড ব্যাংক। এখন শফিকের সাথে যেমন অ্যাভেলেবল আছে, ঠিক তেমনিভাবে আপনার সাথেও অ্যাভেলেবল আছে। তাহলে একটা ক্রেডিট সবসময় 2টা পার্টির সাথে অ্যাভেলেবল থাকে। একটা হচ্ছে যে ইস্যুইং ব্যাংক এবং নমিনেটেড ব্যাংক। এক্ষেত্রে ইস্যুইং ব্যাংক হচ্ছে না আপনি, কারণ আপনি এই ক্রেডিটটা সৃষ্টি করেছেন, তো আপনাকেই পেমেন্টটা দিতে হবে। এবং নমিনেটেড ব্যাংক হচ্ছে যে আপনার একটা এজেন্ট, যেমন শফিক। এই ভিডিওটা আপনি বেশ কয়েকবার দেখবেন, তাহলে আপনার মধ্যে অবশ্যই আপনি কনফিউশন ক্লিয়ার হবে আমি বলবো না, কনফিউশন জেনারেট হবে। কনফিউশন জেনারেট হওয়াটা একটা ভালো লার্নিং প্রসেসের প্রথম ধাপ। প্রথমেই যখন আপনি শুনবেন, কিছু জিনিস বুঝবেন এবং কিছু জিনিস বুঝবেন না, এই যে বুঝবেন না, এখান থেকে কিন্তু আপনার নেক্সট লার্নিংয়ের ধাপটা শুরু হয়ে যাবে। থ্যাংক ইউ। আমি এই অ্যাভেলেবিলিটি নিয়ে আরও বেশ কিছু ভিডিও বানাবো, কারণ এটা বেশ বড় ডিসকাশন এবং এটা হচ্ছে যে বিল্ডিং ব্লক। এটা যদি না বুঝেন তাহলে পরবর্তী ধাপগুলোতে যাওয়া যাবে না। থ্যাংক ইউ।